We've got a bit of a tech sell-off this morning, and it's being caused by earth-shattering developments in the AI space. So here's why. There's a Chinese startup that few people had ever heard of until the past few days, and it has emerged as a real player in the AI arms race. It's called DeepSeek, and investors, and I would imagine officials in Washington, are stunned to learn that DeepSeek's AI model has developed technology that can actually be competitive with OpenAI and Google and xAI and all these more established players. It's only been around for a bit, but DeepSeek has already vaulted to the top of the App Store on Apple as the most downloaded app, passing ChatGPT, which is pretty shocking. Look at that, number one. Veteran investor, billionaire Mark Andreessen, he's a legendary tech investor. He said that DeepSeek is, quote, one of the most amazing and impressive breakthroughs that he has ever seen. দেখতেই পাচ্ছেন কাইন্ড অফ অন পার উইথ হইতেছে টপ যেসব এআই টুলগুলো আছে আমেরিকার, ওপেন এআই, গুগল, মাইক্রোসফট থেকে শুরু করে যারা, তো অলমোস্ট অন পার, পুরোপুরি অন পার না, পুরোপুরি অন পার হইতে গেলে এগুলো তো আর গাছ থেকে পড়ে যায় না। মানে মানুষের আচরণ দেখলে মনে হয় এগুলো সব টুক করে গাছ থেকে পড়ে যায়। এত বছর ধরে এত চেষ্টা করে, এত রিসোর্স ব্যয় করে, এত মানে বেস্ট মাথাগুলা, ব্রেনগুলো এক জায়গাতে করে একটা কিছু করলো, আর ফট করে চায় না 2 দিন পর এটা করে ফেললো। তো আমরা এই কারণে আসলে আলোচনাটা করতেছি, এখানে একটা ডিপ ফিলোসফিক্যাল আলোচনার জায়গা আছে। যে আমি চারপাশে দেখতেছি মানুষজন, বাংলাদেশিরা অবশ্যই আমার চারপাশে প্রচুর এক্সাইটেড, এবং তারা শুধু এক্সাইটেড না, তারা জিনিসটাকে পজিটিভলি ভিউ করতেছে এবং আমেরিকার দাঁত ভেঙে দেওয়া যাচ্ছে, চায়না উত্থান করতেছে এই ব্যাপারটা। তো না, এটা একটা বিষয় আমি বুঝতে পারি পলিটিক্যাল জায়গা থেকে, যে আমেরিকার জিওপলিটিক্যাল কারণে আমেরিকাকে অনেকে ভালো লাগে না, স্পেশালি মুসলমানদের ভালো লাগে না। আবার আরেকটা হচ্ছে যে ভালো করে, যে সামনে থাকে, তার পতন সাধারণত আমরা চাই। আমরা সাধারণত আন্ডারডগকে সাপোর্ট করি, রাইট? আপনি ধরেন একটা খেলা দেখতে বসলেন, যেই খেলা কোনো টিমকে আপনি সাপোর্ট করেন, একটি খেলা দেখার স্বার্থে একটা টিম পিক করবেন যে আমি একটা টিমকে সাপোর্ট করবো। তো এই দুইটার মধ্যে যেটা শক্তিশালী টিম, আপনি কি তাকে সাপোর্ট করবেন? না, মোস্ট লাইকলি আপনি আন্ডারডগ টিমটাকে সাপোর্ট করবেন। তো এটা আমাদের মানুষের একটা যে আমরা যারা আন্ডারডগ থাকে, যারা পেছানো থাকে, তাদেরকে সাপোর্ট করি, এটা সেটাই গেট দ্যাট। কিন্তু সমস্যাটা যে জায়গাতে, এটা কিন্তু একটা হিউজ সমস্যা, এক্ষেত্রে সমস্যার জায়গা। কারণ এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম বিনাইন না যে খেলা চলতেছে, আমি এখানে আন্ডারডগ টিমকে সাপোর্ট করলাম, খেলা শেষ, সবকিছু না, ব্যাপারটা তা না। আপনি এখানে চায়নাকে সাপোর্ট করা বা এই ধরনের কাজকর্মকে সাপোর্ট করা মানে এসেনশিয়ালি আপনার চরিত্র কলুষিত করা। এটা কিন্তু হিউজ সমস্যার জায়গা, যেই কারণে সময় ব্যয় করে আলোচনাটা করতেছি। চরিত্রটা, যে আমাদের বাংলাদেশিদের একটা চরিত্র দেখবেন, আমরা চটকদার জিনিস, আমরা শর্ট টার্ম জিনিস, আমরা কালারফুল জিনিস, আমরা এগুলো পছন্দ করি। আমরা লং টার্ম, আমরা একটা স্লিক, একটা স্মার্ট, একটা ভারী কি জিনিস, এগুলো আমাদের মন ধরে না। আমাদের চালাকিটা পছন্দ হয়, একটু শর্ট টার্মে একটু ফাত্রামি করে কিভাবে বাটফারি করে উপরে উঠে যায়, কেমনে 2 দিনের মধ্যে একটু পয়সা কামাই করা যায়, কেমনে একটু কর্নার কাট করা যায়, কেমনে একটু মানে কোনাকাঞ্চি কি বলে শর্টকাট মারা যায় আর কি বেশি। এইগুলো আমাদের খুব চটকদার জিনিসপত্র ভালো লাগে। আমাদের ডেমোক্রেসি ভালো লাগে না, আমাদের আমেরিকার ডেমোক্রেসি, আমাদের আমেরিকার অ্যাকাউন্টেবিলিটি, আমাদের আমেরিকার ফ্রি স্পিচ, ফ্রিডম, এগুলো পছন্দ হবে না। আমাদের পছন্দ হয় রাশিয়া, আমাদের পছন্দ হয় চায়না। সমস্যাটা ওই জায়গাতে। এখন যেটা বললাম, আন্ডারডগকে সাপোর্ট করা, আই গেট দ্যাট পার্ট, কিন্তু এখানকার ইস্যুটা শুধুমাত্র আন্ডারডগকে সাপোর্ট করা না, এখানকার ইস্যুটা আরো বিগার। এটা একটা কলুষিত চরিত্রের নির্দেশক। যদি বা কলুষিত চরিত্রের নির্দেশক না হয়, এটা আপনার চরিত্রকে কলুষিত করে ছাড়বে। কারণ আপনি যদি যেটা বলে যে সম্মানীকে সম্মান দিতে হইলেও সম্মানী লোক হইতে হয়। আপনি মনে করেন একটা নিরক্ষর গ্রামের একটা অশিক্ষিত মূর্খ লোক, সে কি একজন নোবেল পুরস্কার পাইছে ফিজিক্সে, তাকে সম্মান করবে? তার কিচ্ছু আসে যায় না। একজন পিএইচডি নোবেল পুরস্কার পাওয়া স্যাম অল্টম্যান যদি এদিক দিয়ে হেঁটে চলে যায়, বা মনে করেন যারা এখন পৃথিবী বদলাচ্ছে আর কি, ধরেন তারা হেঁটে চলে যায়, তারা চিনবেও না। চিনলে যদি তাকে বুঝায় বলি যে আপনি যে সারাদিন ইন্টারনেট ব্যবহার করেন, এই লোক কিন্তু সেই ইন্টারনেট আবিষ্কার করছে, সে পাত্তাই দিবে না। তার কাছে সামনে দিয়ে পরিমণি হেঁটে গেলে কিন্তু সে ভিড় লাগাই দিবে দেখা করার জন্য। সো এটা নির্দেশ করে যে আপনি কাদেরকে রেসপেক্ট করতেছেন, এবং আপনি যাদেরকে যেরকম মানুষ রেসপেক্ট করবেন, আপনি সেরকম একটা কালচার গড়ে তুলবেন, এবং আপনার কালচার থেকে এগুলোই উঠে আসবে। যে কথাটা বলা হয় যে এই দেশে জ্ঞানীর সমাদর নেই, সেই দেশে জ্ঞানী জন্মাতে পারে না। সো আপনারা যদি সত্যিকার জ্ঞানী লোক, জ্ঞানী মানুষদেরকে, জ্ঞানী কালচারকে আপনারা সম্মান না করে, আপনারা হিংসার জায়গা থেকে হোক, অথবা এখানে আন্ডারডগকে সাপোর্ট করার জায়গা থেকে হোক, এগুলোকে নিয়ে লাফালাফি নাচানাচি করেন, এগুলোকে রেসপেক্ট করেন, ভালো কিছু আর আপনাদেরকে দিয়ে হবে না। সেই দুঃখ ভারাক্রান্ত নিচে হৃদয় নিয়ে আলোচনাটা করতে বসছি। এবং যেটা বললাম, এটা আমাদের অগ্রগতি হয় না কারণ আমাদের অ্যাটিটিউডটা, মেন্টালিটি এরকম, এবং আমাদের অ্যাটিটিউড মেন্টালিটি এরকম কারণ আমাদের অগ্রগতি হয় না। এটা একটা দুষ্টু চক্রের মতো, যেটা সবসময় বলি গরিবের ফলাফল। গরিবী আপনাকে কখনো ভালো হইতে দিবে না, গরিবী আপনাকে কখনো বড় করে ভাবতে দিবে না। আমরা সবাই আমাদের অবস্থানকে জাস্টিফাই করার চেষ্টা করি, আমাদের গরিবীকে জাস্টিফাই করার চেষ্টা করি। আপনি যদি বলেন যে আমি এই অ্যাডিডাসের জুতাটা আমেরিকা থেকে কিনছি $500 দিয়ে, আপনি বাংলাদেশে গেলে পাত্তাই পাবেন না। একজন ফট করে বলবে দূর মেয়ে, আপনার এই জুতো তো আমি নিউ মার্কেট থেকে গতকালকে $200 দিয়ে কিনলাম, একদম হুবহু এই জুতো, একদম এই লেদার, এই ডিজাইন, এই কালার, সব এক। আপনি ঠকছেন, বাঙালিকে বুঝাই দিয়ে পারবেন না। একটা দুঃখজনক ব্যাপার। এই যে কদর করা, আপনি যেটা শুরুতে বললাম যে আপনি যে জ্ঞানীকে কদর করতে হইলে সে আপনাকে
জ্ঞানকে রেসপেক্ট করতে জানতে হবে, এবং জ্ঞানকে রেসপেক্ট করতে হলে আপনাকে নিজে আগে জ্ঞানী হইতে হবে, আপনাকে আগে বুঝতে হবে যে এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করার মতো, এই জিনিসটা প্রশংসার দাবিদার। এতগুলা কথা কেন বলতেছি? হ্যাঁ, চায়না যত ক্যাচ আপ করুক, একটা তো ইস্যু আছে যেটা ফেসবুকে একটু লিখছি, যে তাদের রুল অফ ল নাই, যে এইসব দেশ নিয়ে সমস্যা আছে, এদের হাতে ডেটা নিরাপদ কিনা, এদের হাতে আমরা নিরাপদ কিনা, এদের হাতে পৃথিবী নিরাপদ কিনা, এটা নিয়ে ব্যাপার আছে। তার মানে আমি বলতেছি যে আমেরিকার মতো মিলিটারি মাসল ব্যবহার করে জোর করে না, অর্গানিক ওয়েতে সকল কিছু হবে, জোরাজুরি না করে, এবং সেটাই আমেরিকা করতেছে। আপনি যদি দেখেন, আমেরিকা কিন্তু তাদের মিলিটারি মাইট পলিটিক্যাল ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করে, সত্যি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু করে না। আপনি এই যে পানামা কানাল দখল করা নিয়ে যে শুরু করছে ট্রাম্প, চিৎকার চেঁচামেচি করা, সুইডেনকে কিনে নিবে, ডেনমার্ক না সুইডেন, হ্যাঁ সুইডেনকে কিনে নিবে কথাবার্তা বলতেছে, এই প্রত্যেকটার পিছনে কিন্তু কারণ আছে, প্রত্যেকটার পিছনে কিন্তু ইতিহাস আছে। এবং এই যে কথাটা ট্রাম্প বলে যে আমেরিকাকে আবার সারা পৃথিবী রেসপেক্ট করতে হবে, এবং থ্রেট করে বেড়াইতেছে, এবং সকলে রেসপেক্ট করতেছে। আজকে দেখলাম সাউথ আমেরিকার একটা দেশ, কে জানি এরকম মানে ট্রাম্পের থ্রেটে সোজা হয়ে গেছে। আমি জাস্ট হেডলাইনটা দেখলাম, খবর তো সেইভাবে পড়ার সময় পাচ্ছি না। সো আমেরিকাকে আবার সারা পৃথিবী রেসপেক্ট করবে। না, রেসপেক্টটা দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে আপনি নির্যাতক টাইপের, আপনি পাওয়ার প্রতিপত্তি দেখায় চলান, শেখ হাসিনার মতো আপনার সামনে পড়লে সবাই আপনাকে সালাম দেয়, আপনার মধ্যে একটা ভ্রম তৈরি হচ্ছে, আপনাকে সবাই রেসপেক্ট করে, আসলে ভয় পায়, যেটা ট্রাম্প করার চেষ্টা করতেছে। এবং এগেন, ট্রাম্প কীভাবে করার চেষ্টা করতেছে ব্যাপারটা বোঝেন। এটা কিন্তু এই আলোচনাই করতেছি। আপনি যদি বলেন যে ডিপসিক নিয়ে আলোচনা করবেন না, এটাই ডিপসিক নিয়ে আলোচনা, বিষয়টা আমরা এই ফিলোসফিক্যাল আলাপটাই করতে যাচ্ছি। যে আপনি মনে করেন যে আমেরিকা কিন্তু আমেরিকার যে সফট পাওয়ারগুলো এগুলা ব্যবহার করে। বাংলাদেশকে যখন নির্বাচনে চাপ দিচ্ছে আমেরিকা, কি সিআইএ লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন পাঠায় এখানে $500 মিলিয়ন ইনভেস্ট করে বিদ্রোহীদের হাতে অস্ত্র দিছে? তা তো কিছু করে নাই। আমেরিকা কিভাবে চাপ দিচ্ছে? সিম্পলি বলছে ভিসা দেওয়া বন্ধ করে দিব। এটা কি আমেরিকা করতে পারে? অবশ্যই করতে পারে। ভিসা দেওয়া কারো মানে প্রিভিলেজ, আমাদের ভিসা পাওয়া কারো রাইট না। আমেরিকা চাইলেই বলতে পারে আমি তোমাকে ভিসা দিব না। আমেরিকা আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করতেছে না। কিন্তু আমেরিকার জাল এত বিস্তৃত যে সে তার সফট পাওয়ারগুলো ধরে টান দেওয়া শুরু করলে সারা পৃথিবীর সকল দেশ সুন্দর করে উইল ফল ইন লাইন। আমেরিকা যদি আজকে বলে যে মাইক্রোসফটকে যে অমুক দেশের সাথে যেটা করছে, রাশিয়ার সাথে স্যাংশন যখন দিছে, হ্যাঁ, সো রাশিয়া বড় দেশ, রাশিয়ার প্রচুর ন্যাচারাল রিসোর্সেস আছে এবং রাশিয়ার লেভারেজ আছে বিধায় রাশিয়া এত স্যাংশনের পরও পার পেয়ে আসছে। রাশিয়া না হয়ে অন্য কোনো দেশ হলে, মনে করেন বাংলাদেশ, খুঁজে পাওয়া যাবে। আজকে যদি বলে বাংলাদেশের গার্মেন্টসের জিনিসপত্র নেওয়া বন্ধ করে দিবে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফোন দিয়ে বলে দিল যে আমরাও বাংলাদেশ থেকে মালপত্র ইম্পোর্ট করবো না, তোমরাও ইম্পোর্ট করো না। আমেরিকা কিন্তু বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতে বাধ্য না, এটা কিন্তু কোনো রাইট না, এটা প্রিভিলেজ। যদি এই কথা বলে দেয়, যদি বলে দেয় উইন্ডোজকে তোমরা বাংলাদেশে কোনো যে চোরগুলো যে ফ্রি উইন্ডোজ ব্যবহার করে, আপনার যদি ধারণা হয়ে থাকে আপনি যে ফ্রিতে উইন্ডোজ ব্যবহার করতেছেন ক্র্যাক ফাইল ইউজ করে, আপনি খালি পৃথিবীর সবচেয়ে চালাক লোকটি না, তারা সকল কিছু জানে। এসব গরিব দেশে তারা অনেক কিছু অ্যালাউ করে। এখন তারা যদি মনে করেন কিচ্ছু করা লাগবে না, শুধু আপনার প্রিভিলেজগুলো বন্ধ করে দেয়, যে বাঙালিদেরকে আমরা 2 নম্বরের চুরির উইন্ডোজ ব্যবহার করতে দিব না, বাঙালিকে আমরা ভিসা দিব না, বাঙালিকে যে জিএসপি সুবিধা বন্ধ করে দিছে, তো চিৎকার চেঁচামেচি শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগদিন পর্যন্ত করে গেছে। বাংলাদেশকে আমরা হইতেছে ইম্পোর্ট, শুধুমাত্র প্রিভিলেজগুলো যদি 10% বন্ধ করে দেয়, বাংলাদেশের মতো দেশ খুঁজে পাওয়া যাবে না, তলায় যাবে। তো এর কোনোটা কি আমেরিকা অবৈধ ক্ষমতার প্রয়োগ করতেছে? মোটেই না, কোনোটাই অবৈধ, কোনোটাই আপনাকে অধিকার বঞ্চিত করতেছে না, বরং আপনাকে যে সুযোগ সুবিধা দিচ্ছিল সেগুলোতে একটু হ্রাস টেনে ধরতেছে। যদি বলে লোন দেওয়া বন্ধ করে দিব, যদি, তো এইভাবে আমেরিকা সারা পৃথিবীতে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে রাখছে। সারা পৃথিবী আমেরিকার উপর নির্ভরশীল। শোনাটা যে কারণে করতেছি যে চায়না, রাশিয়া, এই দেশগুলা, ঠিক আছে আপনার ভাল লাগে অ্যান্টি আমেরিকা দেখে আপনার এগুলোকে সমর্থন করেন, কিন্তু সত্যিকার অর্থে মন থেকে এই কাজগুলো করবেন না। করলে কিন্তু আপনাদের চরিত্রের উন্নতি জীবনে হবে না। এই চায়নার মতোই হবে না, ইয়ের মতোই, রাশিয়ার মতোই হবে সোনার বাংলা, আপনার আমেরিকার হবে না। এবং অবশ্যই আপনারা চান না আমেরিকা হইতেছে, এটা নিয়ে আমার তেমন কিছু বলার নাই। আপনি ওয়ান মোর টাইম আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন যে হ্যাঁ, মানলাম চায়নার ডিপসিক যদি বা ক্যাচ আপ করেও থাকে, এটা নিয়ে এত হই হল্লা উৎফুল্ল উচ্ছ্বাস করার কি আছে? চাইনিজরা করতে পারে, তাদের দেশ। আপনি একটা থার্ড নিউট্রাল কান্ট্রির জায়গা থেকে আপনি এটাকে এমনভাবে বাঙালি রেসপেক্ট করতেছে যে আমেরিকা কাজকে বিট করে ফেলে দিবে, মানে এতই সহজ। মানে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যে একটা কালচার আমেরিকা গড়ে তুলছে, এই যে সফট পাওয়ার, এই যে কোয়ালিটিটিভ বিষয়টা, এরকম একটা কালচার গড়ে তুলতে পৃথিবী অন্য যে কোনো একটা দেশের আরও বহুত শত বছর, এবং শুধু বছর না, শুধু শ্রম না, অর্থ দিয়ে হবে না, শুধু সময় দিয়ে হবে না, এরকম একটা কালচার কালেকটিভলি তৈরি করা, দাঁড় করানো একটা হিউজ ব্যাপার। বাংলাদেশে যেটা দেখেন, টাকা হয়, টাকা অনেকেরই হয়, বাংলাদেশের থেকে প্রচুর মানুষ বিদেশ গিয়ে 5 বছর কামলা দিয়ে প্রচুর টাকা পয়সার মালিক হয়, গ্রামে একটা বাড়ি তুলে ফেলে। তাই বলে কি তার বাড়িটা কি রুচিশীল হয় না? তার বাড়ির চারপাশে রং এবং টাইলস বাথরুমের মধ্যে গরিবই হয়, খ্যাতি হয়। এখন আপনি যদি তাকে দেখে ইন্সপায়ার্ড হন, ওরে বাবারে সে 5 বছরের মধ্যে কত টাকার মালিক হয়ে গেছে, সে ওই যে অমুক ঢাকা ইউনিভার্সিটির টিচার, ও কয় টাকার মালিক, তো তার চেয়ে বেশি টাকা অল্প সময় কামাই করে ফেলছে। সো এই ধরনের ফ্ল্যাশি জিনিস দেখে যদি আপনারা রেসপেক্ট করেন,
এখন বাঙালি যা করে বেড়াচ্ছে চারপাশে দেখতেছি ডিপসিক দিয়ে চায়না আমেরিকাকে বিট করে দিচ্ছে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে চায়না কিন্তু কোনো কিছু ইনোভেটিভ করে না, অলমোস্ট। শুধু চায়না না, সারা পৃথিবীতে একটা সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগে সারা পৃথিবীতে ইনোভেশন হইতো কোথায়? জার্মানিতে, অস্ট্রিয়ায়, ওই এলাকাটাতে আশেপাশে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এই যে কি জানি বলে আপনার বিপ্লব মারানি এবং হইতেছে কি বলে আপনার ফ্যাসিস্ট এবং হইতেছে আপনার কি বলে আপনার যে হিটলার, নাৎসি, এদের অত্যাচারে যত বুদ্ধিমান লোকজন আছে একটা জেনারেশন শুধুমাত্র ইউরোপ ছেড়ে আমেরিকা আসছে। আমেরিকার চেহারাটাই পাল্টাই গেছে। শুধু সেখানেই আমেরিকা সারা পৃথিবীর খোল তলছে বদলাই গেছে। এই যে এনরিকো ফার্মি যে শিকাগো পাইল পৃথিবীর সর্বপ্রথম রিয়েক্টর যে টেস্ট করছে ভদ্রলোক, উনি ইটালিয়ান ভদ্রলোক। সেকেন্ড ওয়ার্ল্ড কি জানি বলে সময়ে, উনি ফার্মি বোধ সেকেন্ড ওয়ার্ল্ডের সময় বোধ হয় মুসুলিনি দিয়ে খেয়ে পালায় আসছে। তারপর আইনস্টাইন থেকে শুরু করে যত বিশ্ব বরেণ্য সায়েন্টিস্টরা ছিল সেই সময় সবাই আমেরিকাতে এসে ভিড় করছে। ইউরোপ, আজকে আমেরিকাতে নিউক্লিয়ার বোমা আবিষ্কার হলো, আজকে আমেরিকাতে নিউক্লিয়ার পাওয়ার, মানে যে আপনারা দেখি আর কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বোমা থেকে পাওয়ার জেনারেশন, এগুলো সব আজকে আমেরিকা আবিষ্কার হলো। তারপর সারা পৃথিবীতে সবাই যত কপি পেস্ট করুক, তারা কি ইনোভেশনের ফোরফ্রন্টে আছে? তারা কি, বাংলাদেশ তো ফোন ইউজ করে, বাংলাদেশ ইন্টারনেট ইউজ করে, বাংলাদেশ কি তাই বলে আমেরিকা হয়ে গেল? যখন আমেরিকা নিউক্লিয়ার বোমা বানানোর প্রজেক্ট, ম্যানহাটন প্রজেক্ট করে, তখন কিন্তু সারা পৃথিবীর কেউ জানতাম না আমরা নিশ্চিতভাবে যে এই প্রজেক্ট সফল হবে কিনা। তারপর কিন্তু আমেরিকান সরকার বিলিয়ন ডলার, কত প্রায় 200,000 মানুষ, মনে হয় প্রায় 2 লাখ মানুষ এই প্রজেক্টে কাজ করছে এবং পুরো প্রজেক্টটা গোপন রাখা হয়েছে। এত সংখ্যক মানুষ, আমি তো ওকরিজে যখন ইন্টার্নশিপ করছি, কিছু লেখালেখি করছি, তো ওইখানে ওকরিজেটা একেবারে বনের মাঝখানে, আইডাহো, মানে বেসিক্যালি ন্যাশনাল ল্যাবগুলো এগুলো পুরো কাট অফ করে, এবং যেটা হইলো লস অ্যালামোস যেখানে, তো এই সবগুলা সারা পৃথিবী থেকে 2 লাখ মানুষ কাজ করছে এটাকে গোপন রাখা, এবং জানি এই ইন্টেলিজেন্স কোনোভাবে লিক না হয়, এই টেকনোলজি আর কি, এটার জন্য সব রকমের চেষ্টা তারা রাখছে, এবং শেষ পর্যন্ত লিক হয়ে গেছে। রাশিয়ানরা তো এসপিওনেজ করে, গোয়েন্দা দিয়ে লিক করে বের করে ফেলছে, রাইট? আমেরিকানরা যখন এই রিসার্চটা করতেছিল, তারা কিন্তু জানতো না এটার, মানে নিশ্চিত ছিল না এটার আউটকাম। তারপরও তারা এত বিলিয়ন ডলার, এত মানুষ, এত রিসোর্স ব্যয় করে গেছে একটা সোনার হরিণের পিছনে দৌড়ায়। যখন আমেরিকাটা প্রমাণ করে ফেললো যে ইয়েস, পারমাণবিক বোমা বানানো সম্ভব, সারা পৃথিবী জেনে গেল, এখন আপনি যখন রিসার্চ করতে নামতেছেন, আপনি জানেন নিশ্চিতভাবে এই আপনার টাইম, মানি, ইনভেস্টমেন্টের ফলাফল কি। আপনি জানেন যে পারমাণবিক বোমা বানানো যায়, আপনি জানেন আমেরিকা অলরেডি প্রমাণ করছে। সুতরাং আপনাকে এখন শুধুমাত্র যে কোনো মূল্যে এটার পিছনে লেগে থাকলে আপনার সাফল্য আসবে। এই সামান্য নিশ্চয়তাটুকু একটা একটা বিরাট পার্থক্য তৈরি করে। তা আপনি ওই রেসপেক্টটা রাখবেন না যে আমেরিকা যখন এত ডলার, এত কিছু ইনভেস্ট করলো এটার পেছনে, উইদাউট নোয়িং এটার এন্ড গোল কি, তারা করে গেছে। তারপর চায়না একটা কপি বানায় ফেললো, আপনি ওরে বাবা, চায়না আমেরিকা হয়ে গেছে, রিলি হয়ে গেল। এবং এই নিউক্লিয়ার বানানোর ক্ষেত্রে একটা বড় বাধার জায়গা তো ছিল যে এনরিচমেন্ট, যে ওয়ার্ডটা শুনেন, এনরিচমেন্ট প্রসেস, ইউরেনিয়াম 235 এবং ইউরেনিয়াম 238 আইসোটোপ আলাদা করা। নাও যখন দুইটা ডিফারেন্ট এলিমেন্ট হয়, তখন আপনি কিন্তু কেমিক্যাল প্রসেস দিয়ে আলাদা করতে পারেন, কারণ দুইটা এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজ আলাদা। কিন্তু দুইটা যদি একই এলিমেন্ট হয়, ডিফারেন্ট এলিমেন্ট না, কিন্তু আইসোটোপ ভিন্ন, তখন কিন্তু তাদের কেমিক্যাল প্রপার্টি আলাদা হয় না, বা নেসেসারি আলাদা হয় না। তখন আপনি কোনো কেমিক্যাল সেপারেশন প্রসেসে আলাদা করতে পারবেন না। তখন জিনিসটা হয়ে যায় ট্রিকি। তাহলে আমি কিভাবে 238 এবং 235 আলাদা করবো? কেমিক্যাল সেপারেশন করা সম্ভব না, কিন্তু ফিজিক্যাল সেপারেশন প্রসেসের মাধ্যমে এটা করা সম্ভব হয়েছে, সেন্ট্রিফিউজ পদ্ধতি, তারপর আরো কিছু পদ্ধতি আছে, রাইট? প্রত্যেকটা রিডল তারা একে রিডল ব্রেক করছে উইদাউট নোয়িং এটার ফিউচার কি, এটার পেছনে টাইম, মানি, এনার্জি ইনভেস্ট করে গেছে। তারপর রাশিয়ানরা চুরি করে ফেলছে সেই টেকনোলজি। আপনারা মুভি দেখলে জানবেন, ওপেনহাইমার মুভি দেখলে। তো আমেরিকার কয়েক বছর পর যখন রাশিয়ানরা বোমা বানাইলো, আমেরিকানদের তো মাথায় আকাশ ভেঙে পড়ছে যে এত কষ্ট করে আমরা বানাইলাম, এটা তো কারো পক্ষে ক্র্যাক করা সম্ভব না, আনলেস কেউ লিক করছে তথ্য। লিক করা ছাড়া সম্ভবই না এই জিনিস। এবং পরে জানা গেল ইয়েস, রাশিয়ানরা টেকনোলজি চুরি করছে, এবং চাইনিজরাও আবার রাশিয়ানদের কাছ থেকে টেকনোলজি চুরি করছে, অথবা রাশিয়ানরা শেয়ার করছে। আপনারা যে সোভিয়েত সাইনো ওয়ারের ওই সময়ের ইতিহাস জানলে জানবেন, লিবিয়ার কাছ থেকে টেকনোলজি আনছে চুরি করে, ধারণা করা হয়, বলা হয়। আবার পাকিস্তানের কাছ থেকে হইতেছে ইরান কিছুটা টেকনোলজি শেয়ারিং হয়েছে বলে। তার মানে আপনি দেখেন, এটা আবিষ্কার কেউ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি নেসারলি করে নাই, আবিষ্কার কিন্তু এক আমেরিকাই করছে, সকল টাইম এন্ড রিসোর্স। এবং পৃথিবীতে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে যা আছে সকল কিছু আমেরিকার হাত ধরে হইতেছে, এবং পরবর্তীতে এরা কপি পেস্ট করতেছে। ইলেকট্রিক ভেহিকল আজকে ইলন মাস্ক একটা বানায়, কালকে চায়না হুবহু কপি করে নামায় দেয়। তো সারা পৃথিবী রেপ্লিকেট করতেছে আমেরিকাকে। এখন আপনি দিলে কাকে সম্মান করবেন? আপনি যারা রেপ্লিকা বানায়, আপনি যে নিউ মার্কেটে 20 টাকার জুতা বিক্রি করে, এডিডাসের জুতা, আপনি তাকে সম্মান করবেন? সে একটা 20 টাকা দামের একটা ফেক জুতা বানাই আপনাকে, আপনি ওরে বাবারে সে এখন এডিডাস কোম্পানি হয়ে গেছে, রিলি? আমার কাছে এটাই দুঃখ লাগে যে আমরা সঠিক সম্মানটা সঠিক মানুষকে দিতে জানি না। বর্তমান পৃথিবীর সেরা তো 10 বিলিয়নিয়ারের মধ্যে 10 জনই আমেরিকা থেকে। এবং এটা কেন সম্ভব হয়েছে? এটা ফ্লুক না। একটা জিনিস বুঝবেন, পৃথিবীতে কোনো কিছু ফ্লুক নাই। পৃথিবীতে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। প্রত্যেকটা অ্যাচিভমেন্টের পেছনে প্রচুর হাড় ভাঙা পরিশ্রম, প্রচুর টাইম, মানি, এনার্জি, রিসোর্সেস, এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা একটা কালচার গড়ে তোলা। এটা যে একটা
কত বড় একটা ইনভেস্টমেন্ট, এটা যে একটা কত বড় অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটেটিভ ব্যাপার, এটা সবার পক্ষে সম্ভব হয় না। কপিটা অনেকে করতে পারে, রেজাল্টটা অনেকে দিতে পারে, কিন্তু এফোর্টটা, কারণ আপনি তো দেখেন আমরা এফোর্টের জন্য কেন মানুষকে আমরা করি না, ন্যাচারালি সেভাবে রেসপেক্ট করি না, আমরা রেসপেক্ট করি রেজাল্ট দিয়ে। একটা মানুষ প্রচুর পরিশ্রম করে সে সাকসেসফুল হয় নাই, একই পরিমাণ পরিশ্রম করে আরেকটা মানুষ সাকসেসফুল হয়েছে, আমরা কাকে রেসপেক্ট করি? সাকসেসফুল মানুষটাকে। তার মানে আমরা এফোর্টের জন্য আমরা কাউকে পুরস্কৃত করি না, রিওয়ার্ড করি না কাউকে। আমরাই সেই মানুষ, আমাদের মানসিকতা এরকম যারা এফোর্টকে রেকগনাইজ করে না, রেজাল্টকে করে। তাহলে কেন বলেন তো এটা এমনটা কেন? কারণ রেজাল্টটা কোয়ান্টিটেটিভ, রেজাল্টটাকে মেজার করা যায়, এফোর্টটাকে নেসেসারিলি আপনি অনেকভাবে কোয়ান্টিটিভভাবে মেজার করতে পারবেন, তো ফর দ্য মোস্ট পার্ট এফোর্ট জিনিসটা কোয়ালিটেটিভ। কোথায় আমাদের রেসপেক্টটাকে রাখবো, আমরা কাদের মতো হওয়ার চেষ্টা করবো, আমরা কাদেরকে রেসপেক্ট করবো, আমরা কাদেরকে সম্মান করবো, কাদেরকে আমরা আইডল হিসেবে মানবো, যে কালচারটার কথা বলতেছি, যে আমরা কি ধরনের কালচার গড়ে তুলবো। আমি অনেক এক্সপার্টদের আলাপ আলোচনা শুনলাম যে এখানে মানে আমেজিং ব্যাপারটা কোথায় বা কি, তারা কোন জিনিসটা আলাদা করছে। কারণ এআই মডেল তো এগুলো সব আমেরিকা থেকে উঠে আসার পর এখন আমরা সারা পৃথিবী জেনে গেছি যে যেমন একটা জিনিস বানানো যায়, এবং আমেরিকার বেশিরভাগই তো মানে ঠিক আছে ডিপসিক ওপেন সোর্স, আমেরিকার বেশিরভাগই তো ওপেন সোর্স পাবলিশ করা হয়, মানে এবং এগুলোর জবাবদিহিতা আছে, এগুলো সরকারের সাথে শেয়ার করতে হয়, তথ্য শেয়ার করতে হয়, স্কলারলি দুনিয়াতে শেয়ার করতে হয়, আলাপ আলোচনা করতে হয় এরকম। সো এটা একটা ওপেন পরিবেশ, একটা ওপেন অ্যাটমসফিয়ার। তো সেখান থেকে সকল সুযোগ সুবিধা নিয়ে তারা যদি কপি করে এমন কিছু একটা করেও, ইয়েস এটা একটা ইন্সপায়ারিং ব্যাপার, কিন্তু রেসপেক্টের জায়গা থেকে আপনি বলবেন যে হা 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 আমেরিকাকে বিট করে দিল, হা 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 এত বছর ধরে আমেরিকা কি করলো, চায়না তো 2 দিনে করে ফেলছে। আসলে হা 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 তার জন্য না, হা 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 আপনার জন্য, যে আপনি এতটাই স্টুপিড, এতটাই অথর্ব যে আপনার কোনো ধারণা নাই যে এই জায়গায় আসতে হোয়াট ইট টেকস। চায়নার ডিপসিক যেটার ব্যাপারে যেটা এটার স্পেশালিটি, এক্সপার্টদের কথা শুনে যেটা বুঝলাম, যে এরকম এআই মডেল, এআই টুলগুলো যেগুলো আমেরিকা অলরেডি বানায়, সারা পৃথিবীতে ছড়ায় দিয়ে রাখছে, মানুষ ব্যবহার করতেছে, এগুলাকে ব্যবহার করে আবার নতুন নতুন এআই মডেলকে ট্রেন করা হয়। এগুলা কি ব্যবহার করে, তো ডিপসিককে যখন জিজ্ঞেস করা হয় যে হু আর ইউ, এরকম সে বিভিন্ন সময় অ্যান্সার করছে যে আমি ChatGPT-4। তার মানে তাকে ChatGPT-র মডেল হোক, ChatGPT-র ডেটা হোক, এগুলা সে বিভিন্ন সময় ব্যবহার করছে। আমি এটা বিলিটল করার জন্য না, এক্সপার্টদের কথা শুনলে বুঝছিলাম যে সে শুধুমাত্র এক্সিস্টিং এআই মডেলগুলো থেকে সুযোগ সুবিধা নিয়েই এরকম হয়েছে তা না নেসেসারিলি, যেটা একটা বিগ পার্ট, ইয়েস। এর মধ্যে স্পেশালিটি যেটা শুনে বুঝলাম যে অ্যাগেন এরকম নতুন এআই মডেলগুলো যেগুলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, লার্জ ডেটা নিয়ে কাজ করে, লার্জ একটা গ্র্যান্ড ব্যাপার থাকে, তো এরকম গ্র্যান্ড ব্যাপার বানানোটা কঠিন। আলটিমেটলি ছোটোখাটো সাফল্য দেখানো সম্ভব। যেমন আপনি ধরেন একটা গাড়ি আপনি কিনতে পারবেন যে গাড়িটা 60 মাইল বেগে চলে, 20, 130, আপনি যত উপরে উঠবেন সেইখানে গিয়ে কিন্তু পার্থক্যটা তৈরি হয়ে যাবে। আপনি পরীক্ষায় যে কোনো নর্মাল অ্যাডমিশন টেস্টে আপনি 60 নাম্বার তুলে ফেলতে পারবেন, কিন্তু 80 তুলতে গেলে জীবন বের হয়ে যাবে, 80 তুললে আপনি ফার্স্ট হয়ে যাবেন, রাইট? সো একটা এজ, একটা অবস্থার পর তারপর সবকিছু খুবই কম্পিটিটিভ এবং কঠিন হয়ে যায়। এই যে বড় বড় কোম্পানিগুলো যারা এত টাইম অ্যান্ড রিসোর্স ব্যয় করে যেই জায়গাতে পৌঁছেছে, এর কাছাকাছি অনেকে আসতে পারবে, তাদের দেয়ার রিসোর্সেস ব্যবহার করে, তাদের কাছ থেকে দেখে শিখে কাছাকাছি ওই জায়গাতে আসতে হলে দেরি আছে। যে কারণে ওপেন এআই নিয়ে অনেকে বলে যে অমুক কোম্পানি তমুক কোম্পানি এরা ওপেন এআই এর মতো হয়ে গেছে। আমি তো ওপেন এআই এক্সটেন্সিভলি ব্যবহার করি, অন্যান্য অনেক টুলি ব্যবহার করি, না এখনো ওপেন এআই এর মতো হয় নাই। ওপেন এআই যে প্রতি বছর $4 বিলিয়ন করে ব্যয় করে, এমনি ব্যয় করে না। একটা বড় মডেল থেকে ছোট ছোট বিভিন্ন পার্ট নিয়ে সেই পার্টগুলোকে রেপ্লিকেট এফিসিয়েন্টলি এরকম অনেক মডেল করতে পারে। তো ওইটার একটা বিভ্রম বা বিভ্রান্তি তৈরি করে, জোরে বাবা সে তো ওই মডেলটার চেয়ে মোর এফিসিয়েন্ট, না ওই মডেলের যে ওভারঅল মোর এফিসিয়েন্ট, না ওই মডেলের একটা পার্ট বা একটা এরিয়া তে সে হয়তো এক্সেল করতেছে, কিন্তু ওভারঅল ওইটা ধারে কাছে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। বাট ডিপসিকের ব্যাপারটা, সে ওই গ্র্যান্ড জায়গাটা থেকে, সে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মতো লার্জ জায়গাটা থেকে লার্জ ডেটা সেট নিয়ে কাজ করা, লার্জ স্কেলে জেনারেল রেজাল্ট দেওয়া, ওই জায়গাতে সে বেশ ভালো স্কিল দেখাইছে। এবং সেটা যারা এক্সপার্ট তারা ঠিক আশা করে না যে এই কম রিসোর্স ব্যবহার করে এই লেভেলে স্কিল দেখানো সম্ভব। একটা জিনিস এগেন বোঝার চেষ্টা করেন, এই সকল কিছুই কিন্তু তারা অলরেডি আমেরিকার টপ কোম্পানিগুলো যেগুলো করে দেখাইছে, যেগুলো প্রমাণ করছে অলরেডি, এবং যেইগুলো ফ্রি দিয়ে রাখছে অ্যাভেলেবল টুল, এগুলো সবগুলোকে লেভারেজ হিসেবে নিয়ে কিন্তু আজকে চায়না যেটা করছে সেটা করছে, যেখানে আসছে সেখানে উঠে আসতেছে। আলোচনাটা লম্বা করতে যাচ্ছি না, আমার হয়ে যাচ্ছে, কিন্তু আমার মূল আলোচনার ফোকাস এবং হতাশার জায়গাটা এই জায়গাতে যে আমরা সঠিক জায়গাতে আমাদের রেসপেক্টটা প্লেস করতেছি কিনা। ছোট কথা লিখছি ডেটা নিয়ে, সেটাও একটা সিরিয়াস জায়গা। আমি একজন এক্সপার্টের আলোচনা শুনতেছিলাম এই ডিপসিক ইস্যুতেই। সে বলতেছিল যে আমেরিকান কোম্পানিগুলো যখন ট্রেন করায় তাদের মডেলগুলোকে, তারা কি ডেটা ব্যবহার করতে পারবে, কি ধরনের পারবে না, এগুলোর রেগুলেশন আছে, এগুলোর উপর রেগুলেশন, সরকারকে জবাবদিহিতা করতে হয়, আইন কারণ আছে, সকল কিছুর ওপেন এখানে সকল কিছু। কিন্তু ডিপসিক কি ব্যবহার করছে, তাদের ইয়েটা ওপেন সোর্স, কিন্তু তারা কি ধরনের ডেটা ব্যবহার করছে, কোত্থেকে করছে, এটার এই ধরনের কোনো ধরনের ওপেন পাবলিক যেগুলো সিরিয়াস জায়গা, এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তাদেরকে অনেক রিচ আউট করছে, জিজ্ঞেস করছে, তারা কোনো অ্যান্সার করে না। এবং রেস্ট অ্যাসুরড যে সেটার কন্ট্রোল থাকবে হইতেছে চাইনিজ সরকারের হাতে। এবং আপনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বাংলাদেশে কোনো ধরনের ভালো কাজ হওয়া, কোনো সুস্থ মানুষ এই দেশে থাকতে চায় না কেন? এই দেশে জীবনে গুগল হবে না, বাংলাদেশে কেন হবে না এই ব্যাখ্যা করার প্রয়োজনই নেই। উপরে পদ্ম ফুল ফোটে না,
আপনি যদি এক জায়গাতে প্রচুর গোবর থাকে সেখানে পদ্ম ফুল ফুটবেন না। সো এখানে কালচারের ব্যাপার আছে। আপনার একটা চাইনিজ কোম্পানি যত বড় হোক, টিকটক ব্যান করছে আমেরিকাতে, মানে কি কারণে ব্যান করছে? আমেরিকান সরকার, সারা আমেরিকানরা ইউজ করতে চাচ্ছে, আমেরিকান সরকার বাধ্য হয়েছে। কেন? কারণ ডেটার ব্যাপারে কোনো গ্যারান্টি নেই, এই ডেটা যে কন্ট্রোল করতেছে কিনা চাইনিজ সরকার। ট্রান্সপারেন্সি নাই, যে আমেরিকার সকল কিছু ট্রান্সপারেন্ট, সে তারপর আপনি সারাদিন ফেসবুকে গুজব করে বেড়ান যে ও আমার ফোন থেকে মনে হয় ফেসবুকে আড়ি পাতে, আমার ফোন থেকে ফেসবুকে ছবি শোনে, ফেসবুক আমার কনভারসেশন শোনে, যার কোনো কিছুই ফেসবুক করতেছে না। তো যেই দেশ এত ট্রান্সপারেন্ট, এত ওপেন, এত আইন কানুনের মধ্যে চলে, তাদের সারাদিন আপনি গুজব করেন, অথচ আপনি চাইনিজের একটা যার কোনো ট্রান্সপারেন্সি টিও নাই, আপনি সেটার ব্যাপারে খুশি কেন? আপনি আমেরিকাকে ল্যাং মারা যায় না। সেটা এখানে আমি আরেকবার বলতে চাই, আমি ডোন্ট গেট মি রং, আমি এটা বুঝি না তা না, এটা আমাদের একটা মানবীয় প্রবৃত্তি, আমরা আন্ডারডগকে সাপোর্ট করি, এবং ইন সাম সেন্সেস আমি চাই আমেরিকার কম্পিটিটর উঠে আসুক, মনোপলি হয়ে যাবে নাহলে মার্কেটে। আমাদের সুবিধার জন্যই মিলিটারি ক্ষেত্রে আমেরিকার মনোপলি জানি না হয়, আমেরিকার কম্পিটিটর থাকুক, তারপর টেক ওয়ার্ল্ড হোক, সকল পৃথিবীতে মনোপলি জানি না হোক, মনোপলি হলে এটার ভিকটিম আমরা হব। সো কম্পিটিশন হোক, সেটা কোনো আপত্তি নাই, কিন্তু তাই বলে আপনাকে তো রেসপেক্টফুল মানুষকে রেসপেক্টটা দিতে হবে। হ্যাঁ, চায়না অনেক ভালো করতেছে, অনেক আগে আসতেছে, আমার লম্বা হয়ে যাচ্ছে। মনে করেন নিউক্লিয়ার নিয়ে যদি কথা বলি, যে আমেরিকাতে নিউক্লিয়ার একটা রিঅ্যাক্টর বানাতে যেই পরিমাণ সময় লাগে এবং যেই পরিমাণ রেগুলেশনের মধ্য দিয়ে যেতে হয়, এটা একটা বড় আলোচনার জায়গা, যে এত টাকা এবং এত দৈর্ঘ্য সময় লাগে। তো চায়নার মধ্যেও কিন্তু ডেটা থেকে আমরা দেখতে পারি, জানতে পারতেছি যে চায়নাতে কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাইতে অলমোস্ট সমান সময় লাগে। তো আপনি যখন আমেরিকান স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে যান, তখন পৃথিবীর যেই দেশে আপনি মেনটেন করেন, তখন কিন্তু আর এমন হয় না যে ও আমেরিকানরা একটা রিঅ্যাক্টর বানাতে লাগে 5 বছর, চাইনিজরা তো 2 বছর। না, চাইনিজরাও 5 বছরই লাগে। তার মানে আমেরিকান স্ট্যান্ডার্ডটা যখন মেনটেন করতে আপনি যান, তখন কিন্তু আপনি আর পারতেছেন না রাতারাতি সাফল্য দেখায় ফেলতে, তখন কিন্তু আপনাকেও সেই স্লো প্রগ্রেস করতে হয়। তার মানে একটা জিনিসের কোয়ালিটি মেনটেন করতে হলে, ওই স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হইলে আপনাকে কিছু কস্ট পে করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। রিডাস কোম্পানি হইতে হইলে গুগল, ফেসবুক, ইউটিউব থেকে ওপেন এআই, হোয়াট এভার ইউ নেম ইট, যত পৃথিবীর সেরা সেরা কাজ কোম্পানি, সকল কিছু একটা মাত্র দেশ থেকে উঠে আসবে, এরকম একটা কালচার তৈরি করতে হইলে এটা একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপারে, টেকস আ লট।